হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। ঈদের আগেই 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। কার্ডধারী পরিবার পাবে মাসিক 2,500 টাকার সরকারি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় গুরুত্ব পাবে না। এদিকে দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দেশের হতদরিদ্র, দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2,500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটি ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্র্যাজুয়ালি এটাকে কাভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে। সরকারি এমন সহায়তা ঘিরে বরাবরই রাজনীতিকরণের অভিযোগ ওঠে। সেই বাস্তবতায় উপজেলা কার্ড বিতরণের নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার কাছে তুলে ধরা হয় চুক্তির বিষয়বস্তু। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। এছাড়াও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকাল 9:15টায় অফিসে আসেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। এর আগে 6 সিটির নতুন প্রশাসকরা তার কাছে যোগদানপত্র জমা দেন। প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তা সংস্কার সহ জনদুর্ভোগ নিরসনে দায়িত্ব গ্রহণের পরই শুরু করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জমা দেবেন 6 মাসের কর্মপরিকল্পনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের 12টি সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করে অধ্যাদেশ জারি করেছিল। প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকারি কর্মকর্তাদের। বিএনপি সরকার গঠনের পর সোমবার 6 সিটিতে নিয়োগ দেয়া হয় রাজনৈতিক প্রশাসক। নিয়োগের পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটির প্রশাসকরা। যোগদানপত্র জমা দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসকের দায়িত্বে থাকলে জনগণ কার্যকর ও বিস্তৃত সেবা পাবে। রাজনৈতিক লোক এবং অভিজ্ঞ লোকজনদেরকেই আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। ইনশাআল্লাহ তারা ভালো করবেন। আমরা সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, মেয়াদ উত্তীর্ণ হলে সিটি কর্পোরেশন থেকে প্রশাসক তুলে নিয়ে নির্বাচনের পথে হাঁটবে সরকার। তবে পৌরসভায় আপাতত প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেই। এটা তো আপনার যে মেয়াদ শেষ হয়ে গেছে, যে সমস্ত আপনার স্থানীয় সরকারের, সেগুলো থেকেই শুরু হবে।
যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে, এটা তো আপনার নিয়ম আছে। এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। ঢাকা ও আশেপাশের 2 সিটির 4 প্রশাসক প্রতিশ্রুতি দেন মশা নিধন ও গ্যাস পানি সংকট নিরসনের। দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। জনগণের সাথে সম্পৃক্ত আছে, প্রয়োজনে আমাদের সেখানে জনগণকে কাজে লাগিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। বর্জ্য, রাস্তাঘাট ভাঙচুর বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব এবং কি ক্লিন সিটি হিসাবে এবং গ্রিন সিটি হিসাবে আমি সেটার উপরে প্রথমেই কাজ করব। বর্তমানে অত্যন্ত সমস্যা সংকলিত একটা মহানগরী। এখানে রাস্তাঘাট একদম ভাঙা, এত যানজট, ঢাকাতেও এত যানজট নাই। নারায়ণগঞ্জের যে অবস্থা, সেটা একটা অটো রিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ আপনার কোথাও চলাফেরা করতে পারে না। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব। খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকরাও জনদুর্ভোগ নিরসনের আশ্বাস দিয়েছেন। মূলত কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া, এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে। প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন 6 সিটি প্রশাসক। প্রধানমন্ত্রী তাদের 6 মাসের পরিকল্পনা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বুধবার 6 সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করবেন প্রশাসকরা। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দুর্ভোগ লাঘবে কাজ প্রোগ্রাম শুরু করবেন তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থ রক্ষা হলে অন্তর্বর্তী সরকারের সময়ে জাপানের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন কথা দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জানান দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব সহ প্রতিরক্ষা চুক্তি চলমান রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন সার্ক মহাসচিবও। জানান কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেবে ঢাকা। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাতের পরে রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রজেক্ট সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া প্রতিরক্ষা চুক্তি চলমান রাখার বিষয়েও আলোচনা হয়েছে। আমরা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলে ধরেছি, এটা যেন সঠিকভাবে চলে সে বিষয়ে আলোচনা করেছি। জাপানে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে কথা বলেছি আমরা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে সরকারের বিভিন্ন অংশীজনের সাথে। দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করেছিল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। চুক্তিটি স্বার্থের ভিত্তিতে হলে চলমান থাকতে পারে, অন্যথায় পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এদিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সরোয়ার। বৈঠক শেষে জানান কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেবে ঢাকা। সার্কের যে কার্যক্রম চালু আছে এবং সেটাকে আরও কীভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে এখন বাংলাদেশ হয়তো ভাবছে এবং হয়তো বাংলাদেশ
বিভিন্ন দেশের সাথে আলাপ করবে। সেক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা সবাই দেখব। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সহ মিশর ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিয়ে গত দুদিনে 2208টি মামলা প্রত্যাহার হলো। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, নতুন করে আরও কিছু রাজনৈতিক মামলা যুক্ত হলো এই প্রত্যাহার তালিকায়। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাহার আদেশের অপব্যবহার নিয়ে সতর্ক থাকবে সরকার। 5 আগস্টের পর হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলা হলে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সুবিধাবাদীরা এসব মামলা করেছে। এর আগে 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো সত্যিকার ভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষ্যতে উঠে আসে, শেখ হাসিনার নির্দেশে হত্যার নীল নকশা করেন শেখ তাপস। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, 17 বছর ধরে মামলার ঘানি টানতে টানতে ক্লান্ত তারা, দ্রুতই নিষ্পত্তি চান। পিলখানা হত্যাকাণ্ডে 17 বছর পেরিয়ে গেলেও বিস্ফোরক আইনের মামলাটি এখনও ঝুলে আছে বিচারিক আদালতে। বিস্ফোরক আইনের মামলায় 850 জনকে আসামি করা হয়, যার অধিকাংশই একই ঘটনায় করা হত্যা মামলার আসামি। হত্যা মামলাটিও ঝুলে আছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে। মামলা থেকে জামিন পেতে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যান আসামিরা। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের পর বিস্ফোরক মামলা থেকে ধাপে ধাপে জামিন পায় 300 জন আসামি। একই সঙ্গে চলতে থাকে মামলার সাক্ষ্য গ্রহণ। 1200 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় 300 জনের। সেই সাক্ষ্য গ্রহণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে দেয়া একাধিক সাক্ষী তাদের জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডের নীল নকশা করেন শেখ ফজলে নূর তাপস। তাপসের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মাহবুবারা গিনি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতাদের নামও এসেছে। বিস্ফোরক মামলার বিষয়ে চিফ পাবলিক প্রসিকিউটর জানান, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। আমাদের কাছে যেসব তথ্য এসেছে এগুলোর ব্যাপারে আমরা আইনানুগভাবে যেটা অগ্রসর হওয়া যায় সেইটুকু আমরা বিবেচনায় রাখছি। এদিকে আসামিপক্ষের আইনজীবী বলছেন, 17 বছর ধরে মামলা লড়তে লড়তে ক্লান্ত তারা। মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিডিআরের এই ঘটনাটা কতটা পলিটিক্যাল, এইটা তদন্ত রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হন নাই। এদিকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করলেও বিএনপি সরকার জানিয়েছে, পৃথক কমিশন করে পুনর্তদন্ত করা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে 2 মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।
বিশ্বকাপের সুপার 8-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। শ্রীলঙ্কার ক্যান্ডিতে সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। হারলেই সেমিফাইনাল রেস থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি, তাই কেবল জয়ের লক্ষ্যে মাঠে নামবে সালমান আলী আখার দল। অন্যদিকে পাল্লে কেলেতে দারুণ রেকর্ডধারী ইংল্যান্ড পূর্ণ পয়েন্ট নিয়ে সেমিফাইনালটা প্রায় নিশ্চিত করতে চায়। বিশ্বকাপের আগে গত 30 জানুয়ারি আর 1 ও 3 ফেব্রুয়ারি টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। এই ম্যাচের আগে ব্যাটিং নিয়ে স্বস্তিতে নেই দুই দলই, তবে সাম্প্রতিক ফর্ম ও দলীয় শক্তির হিসাবে এগিয়ে আছে ইংলিশরা। টি-20তে দুই দলের 31 দেখায় 9টি জয়ের বিপরীতে পাকিস্তান হেরেছে 21 ম্যাচে। সুপার 8-এর ম্যাচে ভারতের পরাজয়ের অন্যতম কারণ ফর্মে থাকা আকসার প্যাটেলকে বসিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়ে চলছে তুমুল সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচের আগে এবার একাদশ নিয়ে মুখ খুললেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। ছন্দে থাকা পেসার আর্শদীপকে বাদ দিয়ে আকসারকে ফেরানোর পরামর্শ দিলেও পরক্ষণেই আবার সুর বদলালেন এই কিংবদন্তি। ভারতের বিশ্বকাপ মিশন এখন খাদের কিনারায়। সুপার 8-এর প্রথম ম্যাচে হারের পর থেকেই একথা বলছে ক্রিকেট প্রেমীরা। তাদের মতে সেই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে আকসার প্যাটেলকে একাদশে না রাখাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের জন্য। উল্টো তার বদলে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর ব্যাটে বলেছিলেন নিজের ছায়া হয়ে। এই হার আর একাদশ নির্বাচন নিয়ে এবার সরব দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। জিও স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন পরের ম্যাচে একাদশে ফিরতেই হবে আকসারকে। কিন্তু প্রশ্ন উঠছে তিনি ফিরবেন কার জায়গায়, যদিও গাভাস্কারের আঙুল ফর্মে থাকা পেসার আর্শদীপ সিং এর দিকে। জিম্বাবুয়ে লাইনআপে অনেক বেশি বাঁহাতি ব্যাটার নেই, সেটা মাথায় রেখে আমি আকসারকে একাদশে দেখতে চাই। তাকে আর্শদীপ সিং এর জায়গায় আনা যেতে পারে। পরিসংখ্যান বলছে 4 ম্যাচে 5 উইকেট নিয়ে বল হাতে বেশ উজ্জ্বল আর্শদীপ। এমন পারফর্মারকে বাদ দেয়া কতটা যৌক্তিক? অদ্ভুতভাবে নিজের যুক্তির পরক্ষণেই সুর বদলালেন গাভাস্কার। আর্শদীপের ছন্দকে মেনে নিয়ে নিজেই দিলেন স্ববিরোধী মন্তব্য। হ্যাঁ, আর্শদীপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বল করেছিল। এমন ভালো ছন্দে থাকা কাউকে পরিবর্তন করা যায় না, সুতরাং হয়তো কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না, একই দল নিয়েই খেলবে। গাভাস্কারের এই পাজলিং বা গোলমেলে পরামর্শ এখন টিম ম্যানেজমেন্টের জন্য বড় ধাঁধা। আকসারের অলরাউন্ড পারফরম্যান্স নাকি আর্শদীপের পেস আক্রমণ? জিম্বাবুয়ের বিপক্ষে টসের সময় শেষ পর্যন্ত কোন পথে হাঁটে ভারত, সেটিই এখন দেখার বিষয়। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে আর্থিক লেনদেন হওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নবিদ্ধ করতেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করার পরপর তাজুল ইসলাম ও প্রসিকিউটর তামিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন প্রসিকিউশন টিমের সদস্য বিএম সুলতান মাহমুদ। তাজুল ইসলাম ও প্রসিকিউটর তামিমের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে রাজসাক্ষী করতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন করা হয়েছে বলে অভিযোগ তোলেন। এমনকি আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার আসামি শেখ আফজালুলকে রাজসাক্ষী করে খালাস দিতে টাকা লেনদেন হয়েছে বলে তাজুল ইসলাম ও গাজী তামিমের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পরে এ নিয়ে শুরু হয় সমালোচনা। যদিও সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তাজুল ইসলাম ও গাজী তামিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাজুল ইসলাম জানায়, আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। এদিকে মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, রাজসাক্ষী করতে আর্থিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। প্রসিকিউটরদের কেউ যদি আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আমিনুল ইসলাম। আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার
সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাকাণ্ডের চলমান মামলাগুলোর তদন্ত সঠিকভাবে হয়েছে কিনা তাও যাচাই বাছাই করা হবে। ভুল বা অনিয়ম থাকলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা এগুলো সব কিছু আমি দেখব। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোনো বিষয়ে আমার কাছে তিস্তা প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে চীন। এই প্রকল্পটি করতে চায় তারা, এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সচিবালয়ে মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিনি বলেন, প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। চীনের সাথে চলমান প্রকল্প অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় সরকারের ক্ষেত্রে কিভাবে চীনের সহযোগিতা পাওয়া যায় সেটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরীক্ষিত পুরনো বন্ধু হিসেবে নতুন প্রকল্পেও তাদের আগ্রহ রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। আমরা তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়। সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবে, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরো কিভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। একদলীয় বাকশাল শাসন, যা এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছিল, বিএনপি সেই ধ্যান ধারণায় বিশ্বাস করে না। একথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার 5টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ডক্টর মঈন খান বলেন, এদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এদেশে যে গণতন্ত্র ফিরেছে তা বিএনপি রক্ষা করবে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। সমঝোতায় না পৌঁছলে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে অভিযান ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কেইনের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। তবে পাল্টা হুমকি জানিয়ে তেহরান বলছে, প্রতারণার শিকার হলে জবাব দিতে প্রস্তুত তারাও। এদিকে ইরান জুড়ে অব্যাহত আছে সরকার বিরোধী বিক্ষোভ। আবারও বিক্ষোভে উত্তাল ইরান। তৃতীয় দিনের মতো সরকার পতনের দাবিতে প্রতিবাদ সমাবেশ চলছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তেহরান ইউনিভার্সিটির পাশাপাশি আল জাহরা, আমির কবিরের মতো প্রতিষ্ঠানগুলোতে চলছে ক্ষোভ। পোড়ানো হয় ইরানের জাতীয় পতাকা। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি। এই অবস্থায় তেহরান বলছে, সংঘাতের চেয়ে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় তারা। তবে আক্রান্ত হলে বিন্দুমাত্র ছাড় নয়। আমাদের অবস্থান স্পষ্ট, সেটি হলো পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছানো এবং মার্কিন নিষেধাজ্ঞা শেষ করা। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে আরেকটি রাউন্ডের আলোচনা হবে। তবে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র আমাদের সাথে প্রতারণা করছে, আমরা অবশ্যই যথোপযুক্ত অবস্থান নেব। আমাদের সামরিক বাহিনী অবশ্যই আরো সতর্ক থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সমঝোতায় ব্যর্থ হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইরানকে। বিভিন্ন গণমাধ্যমে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। আমি চাই ইরানের একটি চুক্তি হোক, কিন্তু যদি আমরা কোনো সমঝোতায় না যেতে পারি তাহলে তা ইরান এবং দেশটির জনগণের জন্য খুবই খারাপ দিন হবে। পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল কেইনকে। তিনি অভিজ্ঞ একজন যোদ্ধা। এর আগে ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামারের নেতৃত্ব দিয়েছেন তিনি। এ অবস্থায় সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
শেরপুর ৩ এবং বগুড়া ৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত দুটি আসনে হবে ভোট গ্রহণ। বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, 2 মার্চ পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়নপত্র, 5 মার্চ পর্যন্ত চলবে যাচাই বাছাই, আপিল দায়ের করা যাবে 6 থেকে 10 মার্চ, আর নিষ্পত্তি চলবে 11 মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 14 মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে তার পরদিন 15 মার্চ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তিনি ঢাকা 17 আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে গত 3 ফেব্রুয়ারি রাতে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর 3 আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে সহজ শর্তে ঋণ চাই তৈরি পোশাক খাতের উদ্যোক্তা। বিজিএমইএর নেতারা গভর্নর ডক্টর হাসান এইচ মনসুরের সাথে দেখা করে এই দাবি জানান। গভর্নর ঋণ প্রদানের বিষয়টি আশ্বস্ত করেছেন। বিজিএমইএর নেতারা জানান, অনেক প্রতিষ্ঠানের আবেদন অডিটের অপেক্ষায় আছে, আবারও প্রক্রিয়া শেষ হওয়ার পরও অর্থ ছাড়করণের অপেক্ষায় আছেন অনেক উদ্যোক্তা। দ্রুত অর্থ ছাড় হলে ক্যাশ ফ্লো ব্যবস্থাপনায় স্বস্তি ফিরবে। কারখানা পরিচালনায় ব্যয় পরিশোধ সহজ হবে। চলতি অর্থ বছরে এ পর্যন্ত প্রণোদনার অর্থ ছাড় করা হয়েছে 2,500 কোটি টাকা। বস্ত্র ও পোশাক খাতে এখনও আটকে আছে 5,700 কোটি টাকার প্রণোদনা। ইনসেন্টিভের টাকাগুলো যত তাড়াতাড়ি ছাড় করানো যায় সেটা নিয়ে উনি সরকারের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন। এবং স্যালারি সাপোর্ট নিয়ে আমরা যেটা চেয়েছি, উনি আমাদেরকে অ্যাডভাইস করছেন সরকারকে জানানোর জন্য, অর্থ মন্ত্রণালয়কে জানানোর জন্য। ওনার পক্ষ থেকে উনি কোনো নেগেটিভ কিছু বলে নাই, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ভারতে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে রোগী সহ 7 আরোহী। সোমবার সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল উড়োযানটি। পথে ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপর বিধ্বস্ত হয় একটি জঙ্গলে। প্রশাসন জানিয়েছেন, 2 জন পাইলট ছিলেন উড়োযানটিতে। একজন রোগীর সাথে 2 স্বজন ছাড়াও ছিলেন 2 জন স্বাস্থ্যকর্মী। এয়ার অ্যাম্বুলেন্সটি 39 বছরের পুরনো বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।